বিএস ডিজিটাল ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী এবং ভিউয়ার্সদের ওয়েলকাম। বর্তমানে আমরা সবাই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের সঙ্গে লড়াই করছি। এই অবস্থায়ও আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর একটা কবিতা সম্পর্কে আলোচনা করছি। তোমরা আশা করি তোমাদের সিলেবাস সম্পর্কে সবাই জানো। ক্লাস 12-এর যে ইংলিশ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এই সম্পর্কে তোমরা সকলেই আশা করি জানো। যদি সিলেবাস ভালো করে বোঝা না থাকে বা জানা না থাকে তাহলে আমি পরবর্তীতে সিলেবাস সম্পর্কে ভিডিও নিয়ে আসছি এবং কোশ্চেন প্যাটার্নগুলো তাতে আমি বলে দিব। তো তোমাদের সিলেবাসে এবছর 4টা কবিতা আছে। তার মধ্যে প্রথম কবিতার নাম হচ্ছে অন কিলিং এ ট্রি, সেকেন্ড হচ্ছে এস্লিপ ইন দ্য ভ্যালি, থার্ড কবিতার নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এবং তোমাদের সিলেবাসের 4 নম্বর কবিতা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। তো এই কবিতাটা আমি ফার্স্ট কেন শুরু করলাম, কারণ সিলেবাসে তোমাদের এই কবিতাটা সব থেকে ইজি এবং ইন্টারেস্টিং। তো প্রথমে ইজি এবং ইন্টারেস্টিংটা দিয়েই শুরু করাই ভালো। তো কবিতাটা কে লিখেছে? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? The poem The Poetry of Earth is written by জন কিটস। পোয়েট্রি অফ আর্থ কবিতাটা কার লেখা? জন কিটসের লেখা। তো যে কোনো কবিতা বা গল্প পড়ার আগে বা পড়তে গেলে আমাদের কবি বা রাইটার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা কবিতাটা ভালো করে বা সেই কবিতা হোক প্রোজ হোক সেটা আমরা ভালো করে বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। তো আমাদের জন কিটস সম্পর্কে জানতে হবে। জন কিটস হচ্ছে এই পোয়েট। তো হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? অ্যান্সার হচ্ছে জন কিটস। তো আমাদের কবিতাটা ভালো করে বুঝতে গেলে বা পড়তে গেলে জন কিটস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। হোয়াট টাইপ অফ পোয়েট হি ইজ। তো পৃথিবীতে অনেক কবিতা আছে, অনেক কবি আছে, হাজারো কবি আছে। জন কিটস কী ধরনের কবি? কবিদের মধ্যে ভাগ আছে, দ্বন্দ্ব আছে, মতের অমিল আছে, বিভিন্ন টাইপের কবি আছে। তো জন কিটস কী ধরনের কবি? জন কিটস ইজ আ গ্রেট রোমান্টিক পোয়েট। রোমান্টিক পোয়েট। হোয়াট টাইপ অফ পোয়েট? জন কিটস। অ্যান্সার হচ্ছে রোমান্টিক পোয়েট। তো রোমান্টিক পোয়েট মানে কি? রোমান্টিক মানে কি? রোমান্টিক মানে হচ্ছে অনেকটাই কাল্পনিক বা অবাস্তব। তো আমরা কবিতাটা পড়লেই দেখতে পারবো যে কাল্পনিক কবি কাদের বলে? যে সমস্ত কবি বাস্তবের বাইরে গিয়ে কবিতা লেখে, বাস্তবের সঙ্গে যাদের কবিতার বেশি একটা মিল পাওয়া যায় না, যে কবিতার মধ্যে কাল্পনিক দৃশ্য থাকে। তো এই রোমান্টিক কবিতার বৈশিষ্ট্যই হচ্ছে এরকম, যেটা বাস্তবের সঙ্গে কোনো মিল থাকবে না। 1816 সালে 1816 এই কবিতাটা লেখে, দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে একটা সনেট। এবার এই কবিতাটা কবিদের মধ্যে যেহেতু ভাগ আছে, তো সেহেতু কবিতার মধ্যেও ভাগ আছে। অনেক কবিতা, অনেক ধরনের কবিতা আছে। তো জন কিটসের এই দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা হচ্ছে একটা সনেট। আমরা সনেট কথাটা ক্লাস 11-এও শুনেছি। সনেট জিনিসটা কি? ক্লাস 11-এ আমরা সনেট পড়েছি। তোমাদের ক্লাস 11-এ প্রথম যে কবিতাটা ছিল আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, মনে পড়ে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেই কবিতাটা একটা সনেট ছিল। এই কবিতাটাও হচ্ছে একটা সনেট। সনেট মানে তোমরা জানো, আর নতুন করে বলার কিছু নাই। 14 লাইনের কবিতা। যে কবিতা 14টা লাইন থাকে, দুটো স্ট্যান্জা থাকে, দুটো পার্ট থাকে কবিতায়। একটা হচ্ছে 8 লাইন্স, একটা হচ্ছে 6 লাইন্স। দেয়ার আর 2 পার্টস divided between 8 lines and 6 lines. 8 lines is called octave and 6 lines is called sestet. তো এই কবিতাটা দুটো পার্ট আছে। আমরা কবিতাটা বই খুললেই দেখতে পাবো কবিতার দুটো স্ট্যান্জা আছে। প্রথম স্ট্যান্জা আছে 8 লাইনের স্ট্যান্জা, সেটাকে বলা হয় অক্টেভ।
পরে আসে 6 লাইনের স্ট্যান্জা, সেটা হচ্ছে সেস্টেট। তো এই কবিতাটা হচ্ছে একটা সনেট। তাহলে এবার যদি কোশ্চেন আসে হোয়াট টাইপ অফ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, তাহলে অ্যান্সার কি হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ আ সনেট। হোয়াট টাইপ অফ পোয়েট জন কিটস, যদি কোশ্চেন আসে তাহলে কি হবে? জন কিটস ইজ আ রোমান্টিক পোয়েট, গ্রেট রোমান্টিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার। তাহলে কবি এবং কবিতা সম্পর্কে, কবিতাটা হচ্ছে সনেট আর কবি হচ্ছে রোমান্টিক পোয়েট, আমাদের জানা হয়ে গেল। এবার আমি কবিতায় আসি। কবিতার নাম হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। আর্থ মানে কি? আর্থ মানে হচ্ছে পৃথিবী। পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে হচ্ছে কবিতা অথবা কাব্য। আর অফ মানে তো আমরা জানি, অফ হচ্ছে একটা প্রিপোজিশন। অফ মানে হচ্ছে কি? এর। আর অ্যাকচুয়ালি এখানে পৃথিবীর সঙ্গে এর হবে আর কি, এই এরটা হবে পৃথিবীর সঙ্গে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ মানে কি দাঁড়াচ্ছে? পোয়েট্রি অফ আর্থ মানে দাঁড়াচ্ছে হচ্ছে পৃথিবীর কবিতা অথবা কাব্য। পোয়েট্রি অফ আর্থ মানে দাঁড়াচ্ছে হচ্ছে পৃথিবীর কবিতা বা কাব্য। তো কবিতাটার আক্ষরিক অর্থ হচ্ছে পৃথিবীর কাব্য, কিন্তু এখানে পোয়েট্রি বলতে কবি কাব্যকে বোঝায় নাই। পোয়েট্রি মানে বুঝিয়েছেন হচ্ছে মিউজিক। দ্য পোয়েট্রি মিনস হেয়ার মিউজিক। দ্য পোয়েট্রি যে ওয়ার্ডটা আছে, এই পোয়েট্রি ওয়ার্ডটা দিয়ে কবি এখানে সিম্বলাইজ করেছেন হচ্ছে মিউজিককে। The word poetry here stands for music. The poet symbolizes poetry as music in the headlines The Poetry of Art. The title The Poetry of Art. The poetry refers to music. The poetry stands for music. The poetry symbolizes music. তো তাই যদি হয় তাহলে এই কবিতাটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে পৃথিবীর মিউজিক মানে কি? সঙ্গীত বা গান। তাহলে পোয়েট্রি অফ আর্থ মানে দাঁড়াচ্ছে হচ্ছে পৃথিবীর সঙ্গীত বা গান। পৃথিবীর সঙ্গীত বা গান। আমরা এই কবিতাটা পড়লেই বুঝতে পারবো কিভাবে এই পৃথিবীতে গানের ধারা পৃথিবীতে চলছে। এই গান, পৃথিবীতে গান কখনো থামে না। কবিতাটা পড়লেই আমরা বুঝতে পারবো। তো আমি চট করে কবিতাটা লিখে নিয়ে ফিরে আসছি। আবার ফিরে আসলাম কবিতাটা লিখে নিয়ে। দেখো, কবিতার প্রথম লাইনেই কবি বলছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। মানে হচ্ছে পৃথিবীর সঙ্গীত বা মিউজিক কখনো থেমে যায় না, বা কখনো ফুরিয়ে যায় না, বা কখনো শেষ হয়ে যায় না। When all the birds are faint with the hot sun, যখন সমস্ত পাখিরা আর ফেইন্ট উইথ দ্য হট সান, গ্রীষ্মকালের প্রখর সূর্যের তাপে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়। ফেইন্ট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। When all the birds are faint with the hot sun, হট সান মানে হচ্ছে প্রখর সূর্যতাপ। আমরা জানি গ্রীষ্মকালে প্রখর সূর্যতাপ হয়, প্রচণ্ড রৌদ্র ওঠে। সেই রৌদ্রে কি হয়? পাখিগুলো ক্লান্ত হয়ে যায়। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, হাইড মানে হচ্ছে লুকিয়ে যায়, কুলিং ট্রিজ মানে হচ্ছে গাছের আড়ালে লুকিয়ে যায়। গ্রীষ্মকালে যখন প্রখর রৌদ্র ওঠে, প্রখর কিরণ দেয় সূর্য, তখন পাখিগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গিয়ে তারা লুকিয়ে পড়ে বা আশ্রয় নেয় ঠান্ডা গাছের নিচে। তো তাহলে গ্রীষ্মকাল আসলো, পাখিরা গান গাওয়া বাদ দিল। তো
তাহলে কি পৃথিবীর গানটা কি থেমে যাবে? গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে কি গান গাওয়া বন্ধ হয়ে গেল? কবি বলছে এ ভয়েস উইল রান, একটা সুর ভেসে আসে, একটা তখন একটা সুর শোনা যাবে। ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড। হেজ টু হেজ মানে ঝোপঝাড় থেকে, ঝোপে থেকে ঝোপে। নিউ মাউন্ট মিড মানে হচ্ছে নতুন ছেটে ফেলা তৃণভূমির ঝোপঝাড় থেকে একটা সুর তখন ভেসে আসবে। আমরা তখন একটা সুর শুনতে পাবো। কার সুর? দ্যাট ইজ দ্য গ্রাসোফার। কবি বলছে এটা ঘাস ফড়িংয়ের সুর, এটা হচ্ছে ঘাস ফড়িং। গ্রাসোফার মানে হচ্ছে ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, সে দায়িত্ব নেয়। ইন সামার লাক্সারি, এই যে গ্রীষ্মের বিলাসিতা, গ্রীষ্মের রৌদ্রের প্রখর দাবদাহ, এই দাবদাহটা, রৌদ্রের যে তীব্রতাটা, এই তীব্রতাটাকে সে বিলাসিতাভাবে অনুভব করে, সে বিলাসবহুলভাবে গান গাইতে থাকে, সে গানের দায়িত্ব নেয়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, এই গ্রাসোফার ভাবে যে তার আনন্দের বা খুশির বোধা কখনো শেষ হবে না, গান বোধা চলতেই থাকবে একেবারে। সে গান তো মানুষ আনন্দই করে, তাই না? গান যে মানুষ গায়, মানুষ কি মন খারাপ থাকলে গান গায়? মনের মধ্যে যখন আনন্দ আসে, আনন্দ থেকেই তো গান হয়। তো গ্রাসোফার এই আনন্দে গান গাইতেছে গাইতেছে, ভাবতেছে যে তার আনন্দ বোধা কখনো শেষ হবে না। কিন্তু এক নাগারে কি গান গাওয়া যায়? আনন্দ করা যায়, গান গাওয়া যায় এক নাগারে? ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট। কিন্তু গান গাইতে গাইতে যখন সে ক্লান্ত হয়ে যায়, ফান মানে মজা করতে করতে, গান গাইতে গাইতে সে টায়ার্ড আউট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যায়। হি রেস্ট, সে তখন বিশ্রাম নেয়। অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, কিছু মনোরম আগাছার নিচে। প্লিজেন্ট উইট মানে হচ্ছে মনোরম আগাছা। কিছু মনোরম আগাছার নিচে বা ঘাসের নিচে গ্রাসোফার আশ্রয় নেয়। তাহলে গ্রাসোফার ক্লান্ত হয়ে গেল, গান গাওয়া বাদ দিল। পুরো সামার সিজনটা গ্রাসোফার গান গাইলো। গান গাইতে গাইতে ভাবছিল যে মজা করতে 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 কাটিয়ে দিবে গান গাইতে গাইতে, কিন্তু এক নাগারে মজা করা যায় না। দেখবা তোমরা আনন্দ করতেছো কিন্তু একটা সময় থেমে যাবে, আনন্দ করতে পারবে না, দেখবা টায়ার্ড হয়ে যাবা। তো গ্রাসোফার ভাবছিল যে সে গান গাইতেই থাকবে, কিন্তু একটা সময় সে ক্লান্ত হয়ে কিছু মনোরম আগাছার নিচে আশ্রয় নেয়। তাহলে পৃথিবীর গানটা কি থেমে গেল? পৃথিবীতে কি আর সঙ্গীত শোনা যাবে না? তো এখানে আমরা 8 লাইন পড়লাম। এটা হচ্ছে গ্রাসোফারের কথা। প্রথমে বার্ডসদের কথা পড়লাম, তারপরে গ্রাসোফার। তো গ্রাসোফাররা গান গাওয়া বাদ দিল দেখে কি পৃথিবীর গান থেমে গেল? কবি বলছে যে না, আমরা পরের পাটে চলে আসতেছি। তাহলে কবি বলছে যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, পৃথিবীর মিউজিক বা পোয়েট্রি কখনো ফুরিয়ে যায় না বা শেষ হয়ে যায় না। ওই যে গ্রাসোফাররা গান গাওয়া বাদ দিয়েছিল, তারা কোথায় যেন আশ্রয় নিয়েছে? মনোরম আগাছার নিচে, বিনিথ সাম প্লিজেন্ট উইট। তো পৃথিবীর গান কি থেমে গেছে? তো ইতিমধ্যে গ্রীষ্মকাল শেষ হয়ে গেছে, মনে করো শীতকাল চলে আসছে। তো এবার তাহলে কি শীতকালে কি কেউ গান গাবে না? শীতকালে কি পৃথিবীর গানটা বন্ধ থাকবে? কবি তো আগেই বলছে যে পৃথিবীর গান কখনো থামে না। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে হচ্ছে ফুরিয়ে যাওয়া বা থেমে যাওয়া, কখনো থামে না। অন আ লোন উইন্টার ইভিনিং মানে একটা নির্জন শীতের সন্ধ্যায়। লোন মানে হচ্ছে নির্জন, শীতের সন্ধ্যাগুলো নির্জন হয়। হোয়েন দ্য ফ্রস্ট হ্যাজ রট আ সাইলেন্স, যখন কুয়াশা চারদিকে নিস্তব্ধতা সৃষ্টি করে। ফ্রস্ট মানে হচ্ছে কুয়াশা, রট মানে সৃষ্টি করা, ক্রিয়েট, সাইলেন্স মানে হচ্ছে নিস্তব্ধতা। একটা নির্জন শীতের সন্ধ্যায় যখন কুয়াশা
চারদিকে নিস্তব্ধতা সৃষ্টি করে। দেখবা শীতকালে সাধারণত পরিবেশটা নির্জন হয় এবং নিস্তব্ধ হয়, কেউ বাইরে খুব একটা ঘোরাফেরা করে না। বর্তমানে লকডাউনের মতো অবস্থা, একটা নির্জন নিস্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়, বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন কুয়াশা ধেয়ে আসে। সন্ধ্যাবেলায় খুব একটা নিস্তব্ধ পরিবেশ তৈরি হয়। তো সেই রকম শীতের সন্ধ্যায় বলো তো মানুষগুলো কী করে শীতকালে? এই কবিতাটা 1816 সালে লেখা, তার মানে আজ থেকে 200 বছর আগে এই কবিতাটা লেখা হয়েছে। তখন কি মানুষের শীত নিবারণের জন্য আজকে যে উপযুক্ত পোশাকগুলো আছে, মানুষের তখন এরকম পোশাক ছিল শীত নিবারণ করা? তখনকার দিনে মানুষের তো ভালো পোশাক ছিল না। তো পোশাক থাকার দূরের কথা, মানুষ ভালো করে খেতেই পেত না। তো তখন মানুষ কি করে শীত নিবারণ করতো? শীতের দিনগুলো মানুষ কীভাবে কাটাইতো? তোমরা জানো নিশ্চয়ই, আগুনের পাশে বসে থাকতো জটলা করে। প্রত্যেকটা বাড়িতে আগুন জ্বালাইতো, আগুন জ্বালিয়ে তারা আগুনের পাশে বসে থাকতো। ফ্রম দ্য স্টোভ মানে হচ্ছে আগুনের চুল্লি বা আগুন। দেয়ার শ্রিলস দ্য ক্রিকেট সং, আগুনের পাশে, চুল্লির পাশে, যারা আগুনের চারপাশে যারা বসে থাকে তাদের তীক্ষ্ণ একটা কণ্ঠ ভেসে আসে। তারা একটা তীক্ষ্ণ, শ্রিলস মানে হচ্ছে তীক্ষ্ণ কণ্ঠ শুনতে পায়। কার তীক্ষ্ণ কণ্ঠ, কার গান? সেটা হচ্ছে ক্রিকেট সং। ক্রিকেট মানে হচ্ছে ঝিল্লি, ঝিল্লির গান শুনতে পায়। ঝিল্লি বোঝো? ঝিল্লি হচ্ছে আমরা যেটা বাংলা ভাষায় বলি আর কি, ঝিঝি বলি না, ঝিঝি পোকা। শীতকালে বাঁশবাগানে ঝিঝি পোকা ডাকে, বাঁশবাগানে মাথার উপরে ঝিঝি ঝিঝি করে। তো শীতকালে এর গান শোনা যায়। আগুনের পাশে বসে থাকা মানুষগুলো এই ক্রিকেটের গান শুনতে পায়। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ওয়ার্মথ মানে হচ্ছে উষ্ণতা, ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। সেই মানুষগুলো, আগুনের পাশে মানুষগুলো, যে মানুষগুলো ঠান্ডায় জড়সড় হয়ে বসেছিল শীতকালে, সেই মানুষগুলো ক্রিকেটের গান শুনতে পায়। সেই ক্রিকেটের গানটা তাদের মনের মধ্যে, তাদের শরীরের মধ্যে, শরীরটাকে একটু উষ্ণ করে তোলে। তাদের মনটা একটু আনন্দ পায়। তারা যে ঠান্ডায় জড়সড় হয়েছিল, তারা একটু উষ্ণতা লাভ করে, তারা একটু শরীর গরম অনুভব করে। তো আগুনের পাশে বসে থাকা মানুষগুলো ক্রিকেটের গানটা শুনতে পায়, শুনতে পেয়ে তাদের মনের মধ্যে উষ্ণতা অনুভব করে। তো আগুনের পাশে আগেকার দিনে তো মানুষ বসে বসে সেই শীত কাটাইতো, সময় কাটাইতো। আগুনের পাশে মনে করো বসে থাকতো, আর কী করতো? আগুনের পাশে যে মানুষ বসে 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 খেলে কি আগুনে পোহায় না অন্য কিছু করে? একসঙ্গে 10-12 জন জড়ো হলে কি হয়? গল্প করতে থাকে, দুনিয়ার যত গল্প আছে। তো আচ্ছা, গল্প করে ঠিক আছে, গল্প করে সময় কাটায়। গল্প মনে করো 10টা 11টা, রাত্রি 12টা পর্যন্ত করা ঠিক আছে, করতে পারে। রাত্রি 1টা 2টা, আচ্ছা রাত্রি 3টার সময় কি গল্প করার ইচ্ছা করবে? ধরো, বা 2টার সময় কেউ গল্প করতে চাবে? 12টা 11টা 12টা 1টা পর্যন্ত গল্প করা ঠিক আছে। রাত্রি যখন 2টা বাজবে তখন কি গল্প করতে ইচ্ছা করবে মানুষের? 3টার দিকে কি গল্প করবে? তখন মানুষগুলোর কি হবে? একে তো প্রচণ্ড ঠান্ডা, আরও জাকিয়ে বসবে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হবে। আরও দেখবা রাত্রি যদি যাবো শীতের দিনে, তখন দেখবা যখন ভোরবেলা হয় 2টা 3টা বাজে, তখন প্রচণ্ড ঠান্ডা ধরে। আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে ঘুম। প্রচণ্ড ঘুম আসবে তখন গল্প কারো করতে ইচ্ছা করবে না। তখন মাথাগুলোই কোনো কাজ করবে না মানুষগুলো অর্ধতন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, অর্ধেক ঘুমিয়ে থাকে, অর্ধেক জেগে থাকে। তখন মানুষের সেন্সটা, মাথাটা কোনো কাজ করে না। তো বলছে অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লোস্ট। ড্রাউজিনেস হাফ লোস্ট মানে হচ্ছে অর্ধতন্দ্রাচ্ছন্ন ব্যক্তি, যে ব্যক্তি অর্ধেক ঘুমিয়ে আছে, অর্ধেক জেগে আছে। সেই ব্যক্তির কাছে দ্য গ্রাসোফার্স অ্যামং সাম গ্রাসি হিলস, সেই ব্যক্তি মনে করে যে দূরে কোনো সবুজ পাহাড়ের প্রান্তদেশ থেকে গ্রাসোফারদের গান এখনো শোনা যাচ্ছে। সেই আগুনের পাশে বসে থাকা অর্ধতন্দ্রাচ্ছন্ন মানুষটা মনে করে দূরে কোনো সবুজ পাহাড়ের প্রান্তদেশ থেকে গ্রাসোফারদের গান এখনো শোনা যাচ্ছে। বিকজ
he is actually in drowsiness have lost. He says that the cricket song as the song of the grasshopper. সে ক্রিকেটের গানটাকে গ্রাসোফারের গান বলে মনে করে। তখন তো শীতকালে তো আর ক্রিকেট গান গায় না, গান গায় হচ্ছে গ্রাসোফার। কিন্তু তার যে মাথার ঠিক নেই, অর্ধতন্দ্রাচ্ছন্ন, সেই অর্ধতন্দ্রাচ্ছন্ন মানুষটা ক্রিকেটের গানটাকে গ্রাসোফারের গান বলে ভাবে সে গ্রাসোফারই ওটা গান গেয়ে চলছে। কিন্তু না, গান গাচ্ছে হচ্ছে ক্রিকেট। তো তার কেন এমন মনে হচ্ছে? বিকজ হি ইজ ইন ড্রাউসিনেস হ্যাভ লস্ট। তাহলে আমরা ভেবেছিলাম যে পৃথিবীতে গান বোধহয় খালি মানুষই গায়, কিন্তু না, মানুষ ছাড়া আরও অনেক কীট পতঙ্গ আছে পৃথিবীতে যারা পৃথিবীতে গান গায়, অনবরত গান গেয়ে চলছে। পৃথিবীটাকে মিউজিক্যাল করে তুলতেছে, পৃথিবীটা সঙ্গীতময় হয়ে চলছে দিনের পর দিন, বছরের পর বছর এইভাবে। আর ওয়ার্ল্ড ইজ ফুল অফ মিউজিক। কবি বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীটা, দ্য আর্থ ইজ নেভার সাইলেন্ট, পৃথিবীটা সাইলেন্ট নয়। দ্য আর্থ ইজ ফুল অফ মিউজিক, ইট কন্টিনিউয়াস ফর এভার। সেটা আমাদেরকে তিনি প্রমাণ করে দিলেন এই কবিতার মধ্য দিয়ে, দ্য পোয়েট্রি অফ আর্থ। সুন্দর কবিতাটা খুবই সুন্দর কবিতা, খুবই মজা। এই কবিতার মধ্য দিয়ে কবি বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে কীভাবে গান কন্টিনিউ চলতেই থাকে। পরের পার্ট 2-তে আমি এই কবিতার যত কোশ্চেন আছে, MCQ, SAQ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, সমস্ত কোশ্চেন সম্পর্কে আমি আলোচনা করব পার্ট 2-তে। শীঘ্রই নিয়ে আসছি পার্ট 2। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।